আরিশ একটু থেমে আবারও বলতে লাগলো, জানো হামরিবাট, আমি ভালোবাসায় বিশ্বাস করি না। আমার কাছে সব কিছু চাহিদা দিয়ে মাপা হয়। হতে পারে সেটা আর্থিক, মানসিক কিংবা শারীরিক। সব কিছুর ভেতরেই একটা প্রয়োজন লুকিয়ে থাকে। এই যে তোমার সঙ্গে জেদ ধরে রাগ করি, তবুও কেমন একটা অনুভব হয় ভেতরে। কেন হয় নিজেই জানি না। ওরা কিছু বলতেও পারছে না, হাত বাঁধা মুখো, শুধু আরিশের আতপাগলের মতো কথা শুনে যাচ্ছে। একটু আধটু মায়া লাগছে ভদ্রলোকটার জন্য, কারণ এই মুহূর্তে আরিশ অন্য সময়ের আরিশ থেকে একদম আলাদা। আরিশ ওরার দিকে দৃষ্টিপাত করলো। ওরা নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার দিকেই। মুচকি আসলো আরিশ, কথা বলতে চাও? ওরা মাথা নাড়ালো। আরিশ শোয়া থেকে উঠে বসলো। তারপর ওরার মুখ থেকে রুমালটা সরিয়ে দিয়ে আবার তার কোলে মাথা রাখলো। এতক্ষণ মুখ বাঁধা থাকার ফলে ওরা কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস ফেললো। আমার সাথে থাকবে না হামরিপাট? চোখে চোখ রেখে নিঃস্বরে শুধালো আরিশ। ওরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কত মায়া নিয়ে জিজ্ঞেস করছে লোকটা। চোখে অসহায়ত্ব, কণ্ঠে হারিয়ে ফেলার আকুতি। বাচ্চাদের মতো কেমন কেমন করে তাকিয়ে আছে সে। ওরা দোটানায় পড়ে গেল। এই কঠিন পাগলকে পুরুষের মধ্যেও একটা শিশুসুলভ মানুষ আছে। আরিশ ভুরু উঁচিয়ে ইশারায় আবারও জিজ্ঞেস করলো। ওরা ভাবনার অতলে তলিয়ে যাচ্ছে। কি বলবে সে? মায়ের কাছে যতটুকু শুনেছিল, আরিশের ছোটবেলা খুব খারাপভাবে কেটেছে। সেই জন্য কি লোকটার মানসিক অবস্থা এমন? আসলে কি তাই? তাহলে ডাক্তার দেখাচ্ছে না কেন সে? ডাক্তার দেখালেই তো সুস্থ হয়ে যেত। ওরা কি একবার চেষ্টা করবে? হাঁসফাঁস লাগছে ওরার। ছোট্ট পাখি বলো। আরিশের সব কিছু খারাপ লাগলেও এই ডাকগুলো দারুণ লাগে ওরার। ছোট পাখি, হামরিবাট, ভীষণ কিউট ডাকনামগুলো। লম্বা একটা নিঃশ্বাস ফেল ওরা। আরিশে দেখে দৃষ্টিপাত করে কাঁপা কাঁপা গলায় বলল, থাকবো থাকবো আপনার সাথেই। ওরার এমন জবাব আশা করেনি আরিশ। ফলশ্রুতিতে কিছুটা অবাকই হয়েছে সে। আনন্দে বিমোহিত হয়ে আবারও জিজ্ঞেস করলো সে, অ্যাগেন হামরিবাট প্লিজ। আপনার সাথে থাকবো, আমি যাব না। ওরা নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে। একবার মনে হচ্ছে এই লোকের সাথে একদিনও থাকবে না সে, কিন্তু পরক্ষণই মায়ের কথা, আরিশের এমন অসহায়ত্বের কথা ভেবে মনে হচ্ছে একবার চেষ্টা করা দরকার। হয়তো যত্ন, ভালোবাসা আর ঠিকঠাক চিকিৎসা পেলে মানুষটা ঠিক হয়ে যাবে। আরিশ খুশিতে ওরার মাথা নিচু করে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দিল। আচমকা এহেন কাণ্ডে যথারীতি চমকায় ওরা। বিয়ের পর থেকে কতবার আরিশ তাকে এভাবে ছুঁয়েছে তার হিসাব নেই, কিন্তু বেচারি কখনো কোনো কিছু অনুভব করতে পারেনি। পারবে কিভাবে? আরিশের ছোঁয়া তো স্বাভাবিক নয়, যেন একেবারে অগ্নিগিরির লাভা। যাক, কেউ তো আমার সাথে থাকবে বলো। আচ্ছা হামরিবাট, তুমি ভয়ে বললে না তো? উহ, কি হলো, ব্যথা পেয়েছো? আরে না, বললাম যে ভয়ে বলিনি। তাহলে? বিয়ে হয়েছে আপনার সাথে, আমারও একটা চেষ্টা করা উচিত বলে মনে হয়। আরিশ উঠে বসলো। ওরার হাতের দিকে তাকালে একবার। তাহলে একেবারে থাকার কথা বলনি? ওরা চুপ করে গেল। আরিশ ধীরে ধীরে ওরার হাত থেকে হ্যাংকাপ খুলতে লাগলো। যাই হোক, এখন আছো সেটাই যথেষ্ট। আর হ্যাঁ, সবসময় আমার মেজাজ একরকম থাকবে না, তাই পরবর্তীতে এমন মারামারি চিন্তাও করবে না হামরিবাট। শুকনো ঢোক গিলে বলল সে, আসলে আমি বুঝতে পারিনি তখন, সরি। আমি বুঝতে পারিনি দেখতে ছোট মরিচ হলো যথেষ্ট ঝাল আছো তুমি। আমার সামনে শুধু জড়সড় হয়ে থাকো। ওরা হাত নাড়াচাড়া করছে। একটু সময় আটকে ছিল, তাতে কেমন লাগছে। যদি সত্যি সত্যি 48 ঘন্টা এভাবে হাত আটকে অবস্থায় থাকতো তবে? ওরা বেখেয়ালি মনোভাব দেখে আরিশ তাকে কোলে তুলে বসালো। তবে ওরা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কি করছেন? ফিসফিস করে জিজ্ঞেস করলো ওরা। মুচকি হাসলো আরেশ। ওরার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেওয়ার পরিবর্তে আরও কিছু চুল কপালে এনে রাখলো সে। চোখে চোখ রেখে ধীরে ধীরে আবার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। ওরা হৃদস্পন্দন হার বৃদ্ধি পাচ্ছে। আরিশকে এভাবে কাছে আসতে দেখে কেমন অস্থির লাগছে তার। এই মুহূর্তে আরিশকে থামাবে কিভাবে সেটাই বুঝতে পারছে না সে। ওরা এখনো এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না। শুনুন। হুম। জোর করবেন? ওরার প্রশ্নে থেমে গেল আরিশ। কপালে কপাল ঠেকালো, বলল, না, তুমি যখন চেষ্টা করবে আমিও চেষ্টা করবো সব কিছু ঠিকঠাক রাখতে। তুমি নিজে থেকে না চাইলে কখনোই আর জোর করবো না আমি। আরিশের এমন জবাব আশাতে ছিল। ফুপিয়ে কেঁদে উঠল ওরা।
তবে আজ দুঃখে নয়, আরিশের আচরণে খুশিতে কেঁদে ফেলছে মেয়েটা। একটা সময় জীবনসঙ্গী নিয়ে কত শত স্বপ্ন দেখতো ওরা। উপন্যাস, গল্প, মুভি দেখে দেখে ভাবতো গল্পের নায়কের মতো টকনিক, পসেসিভ, ওয়ান্ডার রোম্যান্স করবে, এমন কাউকে বিয়ে করবে সে। অথচ বাস্তবে যখন সেটা হলো তখন ওরা বুঝতে পারলো কল্পনা আর বাস্তব আলাদা। বাস্তব আলাদা, কঠিন। উপন্যাসের পাতার নায়কদের এমন টনিক, ওভার পসেসিভ চরিত্র পড়ে হৃদয়ে প্রেমে জাগলেও বাস্তবে কেবল বিতৃষ্ণা জাগে মনে। জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ওরা কিভাবে কাঁদতে দেখে আলিশের বুকে জড়িয়ে নিল তাকে। ওরা ভাঙা ভাঙা গলায় বলল, আপনি প্লিজ এমনই থাকুন। রাত পেরিয়ে ভোর হতে দুঃস্বপ্নের মতো হারিয়ে যাবেন না প্লিজ। আমার খুব কষ্ট হয়, ভয় লাগে। আমি আমি কাঁদতে কাঁদতে হেঁচে তুলে ফেলছে মেয়েটা। আরিশ ওরার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হও, আমি এমনই থাকবো। তুমি শুধু আমার অপছন্দের কাজগুলো থেকে দূরে থেকো। আমি মাঝে মধ্যে চাইলেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আর একটা বিষয় হলো, তুমি ভীষণ কিউট পাখি। এই যে দেখো, তোমার জন্য কতটা শান্ত হয়ে গেছি আমি। ওরা নিজেকে সামলানোর চেষ্টা করছে। এতদিন আরিশের থেকে এত যন্ত্রণা পেয়েছে যে আজ হঠাৎ তার এত কোমল ব্যবহার ওরার মনে দাগ কেটেছে। ওরা চুপচাপ আরিশের বুকে মাথা রেখে বসে রইল। আরিশ একা একা অনেকক্ষণ কথা চালিয়ে যাওয়ার পর বুঝতে পারল ওরা ঘুমিয়ে গেছে। মেয়েটা আসলে বাচ্চা, কেমন কোলেই ঘুমিয়ে গেছে। সকালে আলোটা ধীরে ধীরে শহরের বুক চিরে ওকে দিচ্ছে। আধো ঘুমান্ত রাস্তার ওপর দিয়ে প্রথমে কিছু পত্রিকা বিক্রেতা, দুধওয়ালা আর ক্লান্ত ভ্যান চালকের নীরবভাবে চলতে শুরু করেছে। ফুটপাতের চায়ের দোকানে ধোঁয়া উঠছে। তপ্ত লাল চায়ের সঙ্গে জেগে উঠেছে শহরের চিরচেনা গুঞ্জন। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির হর্নগুলো, অফিসগামী মানুষের হন্তদন্ত দৌড়, আর রাস্তার মোড়ে মোড়ে ভেসে আসা হকারদের ডাক, হাঁকডাক সব মিলিয়ে শহর যেন এক প্রাণবন্ত কোলাহলে জেগে ওঠে। হাসপাতালের বেডে শুয়ে আছে আকাশ। হাতের গুলিটা বেশ যন্ত্রণা দিয়েছে তাকে। আকাশের বাবা ছেলের এমন পরিণতিতে ভীষণ রেগে গেছেন। গতকাল আকাশের চিকিৎসা দিয়ে ব্যস্ত থাকার কারণে আরিশের কাছে যেতে পারেনি, কিন্তু আজ ভোরের আলো ফুটতেই থানায় চলে গেছেন তিনি। ঘরটা শান্ত, নিস্তব্ধ, যেন ঘুম আর নীরবতা মোড়া এক টুকরো সকাল। জানালার পর্দা হালকা হালকা হাওয়ায় দুলছে, আর তা ফাঁক গলে ঢুকে পড়া রোদ এক প্রকার নরম আলোয় চাদর ছড়িয়ে দিয়েছে ঘরের ভেতর। ওরা এখনো ঘুমিয়ে, শরীরটা একটু গুটিয়ে রাখা, চুলগুলো এলোমেলো বালিশের কোণে ছড়িয়ে আছে। হঠাৎ করেই এক ফালি রোদ এসে পড়ল তার চোখে মুখে। চোখের পাতার উপর উষ্ণ আলো পড়ে ওরার মুখে মিশে গেল একটা অদ্ভুত কোমলতা, যেন সূর্য নিজেই তার ঘুম ভাঙতে এসেছে নিঃশব্দে। আরিশ কিছুক্ষণ আগে জেগে উঠেছে। সে এক কোণে চেহারে বসে তাকিয়ে আছে ওরার দিকে, চোখে মুগ্ধতা। কেমন করে যে রোদটা তার ছোট্ট পাখিটাকে ছুঁয়ে যাচ্ছে সেটাই দেখছে সে। রোদ ছুঁয়ে ছুঁয়ে ওরার গাল, নাক, কপাল ছুঁয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগোচ্ছে আরিশ। খুবই ক্ষিপ্ত গতিতে সবগুলো জানালা আটকে দিয়ে লম্বা নিঃশ্বাস ফেলল সে। এতক্ষণে শান্তি। রোদ কোনো স্পর্শ করবে ওরাকে, তাও আবার বন্ধ ঘরের মধ্যে। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ। সকালটা শুরু হচ্ছিল বৃষ্টি দিয়ে। রাস্তায় জমে থাকা জল ফুটপাত দিয়ে ছোট ছোট ছাপ রেখে চলে যাচ্ছিল। শহরে কোলাহল তখনও পুরোপুরি শুরু হয়নি, কিন্তু বাতাসে মিষ্টি আর্দ্রতা মেশানো ছিল। বৃষ্টির ছোট্ট ভাগগুলো শহরের রাস্তার অদ্ভুত সিগ্নতা তৈরি করেছিল। কিছুক্ষণের মধ্যে সেই বৃষ্টি কমে গিয়ে রোদের দেখায় মিলছে। মিষ্টি রোদ ছুঁয়ে যাচ্ছে গোটা শহরটাকে। ঘুম ঘুম চোখে আশেপাশে তাকাচ্ছে ওরা। কিসের আওয়াজে ঘুম ঘুম 12টা বেজে গেল সেটাই বুঝতে চেষ্টা করছে সে। আর সে এখনো জানালার সামনে দাঁড়িয়ে আছে, কপাল কুঁচকে তাকিয়ে আছে জানালার পর্দা দিকে। ওরা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। আরিশ এখনো খেয়াল করেনি ওরাকে, তবে ওরা আরিশকে মনোভাব বোঝার চেষ্টা করেছে। লোকটা সকাল সকাল এখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে কেন? তার মধ্যে ঘরটা কেমন অন্ধকার লাগছে, জানালাগুলো বন্ধ কেন ভাবতে ভাবতে বিছানা ছাড়লো ওরা। গুড মর্নিং হামরিবার্ড, মুচকি হেসে বলল আরিশ। ওরা খোলা চুলগুলো হাতের সাহায্যে খোপা করতে করতে সামনে এগোচ্ছে। পরনে তার সাদা রঙের কামিজ, সাথে মাল্টি কালারের প্লাজো।
গুড মর্নিং। এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আর জানালাগুলোই বা বন্ধ কেন? আরিশ ওরার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ওরার কথা বলার, চুল খোপা করার মুহূর্ত সব কিছু কেমন ছোলো মিশনে দেখছে সে। মনে হচ্ছে ওরা অনন্তকাল ধরে কথা বলতে থাকুক, আর আরিশ ভালো শ্রোতার মতো সব কিছু মনোযোগ দিয়ে শোনুক শুধু। আরিশের নজর গেল এবার ওরা কপালে লেপ্টে থাকা চুলগুলোর দিকে। ছোট ছোট চুলগুলো কত সুন্দর লাগছে। ওরা ঠোঁটের উপর যে একটা তিলও আছে, সেটা তো আরিশ খেয়ালই করেনি এতদিন। আজ সব কিছু এত গভীর মনোযোগ দিয়ে কেন দেখছে সে? আরিশের গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে ওরাকে আজই প্রথম দেখছে সে। আরিশ, শুনছেন? ইয়েস লিটল বার্ড, অবশ্যই শুনছি। কেন শুনবো না বলো? তোমার হাজবেন্ড তো কানে কম শোনে না? কিছুটা এলোমেলোভাবে কথা বলছে আরিশ। ওরা তাতে বেশ অবাক হচ্ছে। ভদ্রলোকের সাথে দেখা হওয়ার পর থেকে কখনো এমন হাবভাব করতে দেখিনি সে। তাহলে উত্তর দিন। আরিশ ওরাকে চমকানোর সুযোগটুকু না দিয়ে বুকে জড়িয়ে নিল। ওরা কিছু বলতে পারছে না। আরিশের হৃদয় স্পন্দন শুনছে সে। ঢিপ 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 ঢিপ। আমি জানালা বন্ধ করেছি। আজকে থেকে প্রতিদিন সকালে আমি তোমাকে প্রথম স্পর্শ করব, রোদ মামা না। ওরা যে কী বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। একটা মানুষ এতটা হিংসুটে হয় কিভাবে? ভদ্রলোক নিশ্চয়ই বেস্ট হিংসুটে, অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য পাত্র। কি হলো, চুপ করে আছো কেন? আরিশের প্রশ্নে হকচকিয়ে গেল ওরা। কে জানে চুপ করে থাকার জন্য না আবার রেগে যায় আরিশ। এমনি চুপ করে আছি, ফ্রেশ হয়ে আসি। ওকে, বাট কি? ওরা কাঁপা কাঁপা গলায় শুধালো। আরিশের ঠোঁটের কোণে হাসি রেখা আরেকটু প্রশস্ত হলো। ওরার কোমল শরীরটা আরিশের বলিষ্ঠ দেহের মাঝখানে একরত্তি মনে হচ্ছে ওর। সেই শরীরটা কেমন কাঁপছে, অস্থিরতায় ছটফটিয়ে যাচ্ছে প্রতি সেকেন্ড। আরিশ ওরার থুতনির হাত রেখে তার মুখটা উপরে তুলে বলল, গিভ মি আই কিস হামরিবাট। ওরা কে বলবে বুঝতে পারছে না। এখন পর্যন্ত আরিশের প্রতি তার তেমন কোনো অনুভূতির সৃষ্টি হয়নি, যাতে নিজের ইচ্ছায় এমন আবদার পূরণ করবে। কিন্তু আরিশ যদি রেগে যায়? ওরা ঘন ঘন পলক ফেলে থেমে থেমে বললে, আই নিড টাইম। কতদিন? জানি না। আমার ধৈর্য কম পাখি। তাহলে? আরিশ মুচকি হাসলো। ওরার কথা শেষ হওয়ার আগেই ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দিল। মৃদু কাঁপলো ওরার শরীর, তারপর ছেড়ে দিল তাকে। তবে আরিশ ওরাকে ছাড়ার আগে কপালে আরও একবার চুম্বনীকে দিতে ভুলল না। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। বিয়ের পর আজকের মতো শান্তিময় সকাল তার জীবনে আর আসেনি। যদি আজীবন মানুষটা এমন থাকতো। দীর্ঘশ্বাস ছাড়লো ওরা। এই যে তামান্না ভাটিয়া, এদিকে কিছু ফলমূল দাও। তালার কথায় বেঞ্চি কেটে ফলের ঝুড়ি এগিয়ে দিল তাবান্না। আমি ভাটা ডাটা না ভাইয়া, আমি শুধু তাবান্না। তাহলে বেঞ্চি কাটলে এবার? তালহাও বেঞ্চি কাটলো এবার। ওদের দুষ্টুমি দেখে ওরার বেশ ভালোই লাগছে। খানবাড়ির ডাইনিং রুমে সকালে নাস্তা করছে সবাই। তালা আজ আরিশের সাথে অফিসে যাবে। পরনে তার হালকা নীল শার্ট, সাদা প্যান্ট আর চুল ন্যাচারাল স্টাইলের। তালা অফিসে যাওয়ার নিয়ে তাসলিমা খাতুন বেজায় খুশি। সাবিনা অবশ্যই মন ভালো না। কোথায় ভেবেছিল ওরাকে মারধর করবে, আরিশের সাথে বড়সড় একটা ঝামেলা হবে, কিন্তু তা হলো কোথায়? উল্টো আজকে দুজনকে বেশ খুশি খুশি লাগছে। আর সেটাই সহ্য হচ্ছে না সাবিনার। এতটুকু একটা মেয়ের পড়ালেখার রূপ সব দিক থেকে সাবিনার চেয়ে কম, তবুও সে আরিশকে এভাবে নিজের দখলে রাখছে, বিষয়টা সাবিনার কাছে ভীষণ অপমানজনক। তালা তো তোর ভাই, ওকে সব কিছু শিখিয়ে নিস আরিশ, খেতে খেতে বললেন তাসলিমা। আরিশ পকেট থেকে ফোন বের করে বসা থেকে উঠে দাঁড়ালো। পরনে তার কালো ফুল স্লিভ শার্ট আর স্লিম ফিট ব্ল্যাক ট্রাউজার, হাতে কালো ঘড়ি, আর হালকা জেল দেওয়া চুলে গম্ভীর লোক। তার চিরচেনা কালো রং যেন তাকে আরও রহস্যময় আর দুর্দান্ত আকর্ষণীয় করে তুলছে। আরিশ বলল, শেখার ইচ্ছে থাকলে আস্তে আস্তে সব কিছু শিখে ফেলবে। আরিশের কথায় চুপসে গেলেন তাসলিমা। একটুও রসকস নেই তার কথায়। তারা মুচকি হেসে বলে, তোমার কি মনে হয় মা, ভাইয়া থাকতে আমার কোনো অসুবিধা হবে? আমার ভাই হলো বেস্ট। আরিশকে মুচকি হেসে ওরা দিকে দৃষ্টিপাত করলো। চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে ওরা। ভাবছে একবার বাবার বাড়ি যাবে, কিন্তু সেটা আরিশকে কিভাবে কখন বলবে সেটা বুঝতে পারছে না। আরিশ যতই ভালো আচরণ করুক, ওরা এতদিনের আচরণগুলো ভুলতে পারেনি, পারবেও না।
এর মধ্যে আয়েশের একটা জরুরি কল এলো। তারা চল, আমরা দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ভাইয়া। কল রিসিভ করে কথা বলতে বলতে ওরাকে ইশারায় টাটা বলে বাসা থেকে বেরিয়ে গেল আরিশ। সাথে তালাহ। মকবুল খুন হওয়ার সপ্তাহখানেক কেটে গেছে। প্রশাসন এখনও খুনিকে খুঁজে বের করতে পারেনি। খুনি যে যথেষ্ট বুদ্ধিমান সেটা তার খুনের ধরন দেখেই বোঝা যায়। প্রশাসন নড়েচড়ে বসেছে, তদন্ত চলছে। তবুও কোনো কুলু, কোনো প্রত্যক্ষদর্শী নেই। কেবল শহরের 2 জায়গায় 2টো পারফেক্ট খুন। পুলিশের মধ্যে এটা কোনো স্বাভাবিক খুন নয়, সিরিয়াস কিলিং এর কেস। সময়টা দুপুরবেলা। খান ইন্ডাস্ট্রির বিশাল ভবনের নিচতলায় রিসেপশনে হঠাৎ করে টহল পুলিশ ঢুকেছে। কয়েক মিনিটের মধ্যে পুরো অফিস গুঞ্জন ছড়িয়ে পড়ছে। পুলিশ এসেছে আরিশ স্যারের ধরার জন্য। রুমে তখন মিটিং চলছিল। তেজরিন খান আরিশ, কোম্পানির ডিরেক্টর। পুলিশ আসার খবর শুনে বসা থেকে উঠে দাঁড়ালেন মিটিং মাঝপথে রেখেই। মুখে কোনো এক্সপ্রেশনই নেই, কিন্তু চোখে চাপা রাগ। তিনি জানতেন না এই অভিযানটা আজকেই হবে, তবে হবে এটা নিশ্চিত ছিল। পুলিশের বিষয়টা জানতে পেরে কেবিন থেকে সোজা করিডোরের দিকে অগ্রসর হলো আরিশ। কথা বলে মিটিয়ে ফেলতে হবে বিষয়টা। কিছুতেই কোম্পানির সম্মানে প্রভাব পড়তে দেওয়া যাবে না। অফিসে করিডোরে জুড়ে থমথমে পরিবেশ করছে। আকাশের বাবা জনাব তৌফিক সারদিয়া দাঁড়িয়ে আছেন। চোখ মুখ আরিশের প্রতি দারুণ ক্ষোভ প্রকাশ পাচ্ছে। বাবারই কথা, একমাত্র ছেলের এমন অবস্থা করেছে যে তার প্রতি রাগ ক্ষোভ থাকবে, এটাই স্বাভাবিক। সিনিয়র পুলিশ অফিসার বিলাল আহমেদ সামনে এসে বললেন, তেজিন খান, আমরা এসেছি আপনাকে অ্যাটেন্ড টু মার্ডার অভিযোগে গ্রেপ্তার করতে। আপনার সহযোগিতা কামনা করছে। সরাসরি এমন কথায় অফিসের বাকি কর্মকর্তারা আটকে উঠল। তাদের স্যার কাউকে খুন করতে চেয়েছিলেন? অবশ্যই তাদের স্যারের রাগ যা তাতে খুন করা কোনো বিষয় না। দেখুন অফিসার, আমি আকাশকে খুন করার জন্য গুলি করিনি। মারার ইচ্ছে থাকলে তো বাড়িতে গিয়ে গুলি করতাম না। আকাশ আমার স্ত্রীকে তার বাসায় নিয়ে গিয়েছিল, তাও আমার অজান্তে। আমার মাথা গরম হয়ে গিয়েছিল, নিজেকে সামলাতে পারিনি বলেই এমন অঘটন ঘটে গিয়েছে। তাকে মারার কোনো মোটিভ ছিল না আমার, নিতান্তই অ্যাক্সিডেন্ট। মিস্টার আরিশ, পুলিশ এসব কথায় কাউকে ছাড়ে না। আরিশ মুচকি হাসলো। এর মধ্যে আরিশের পার্সোনাল অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী এলেন সেখানে। সঞ্জয় চক্রবর্তী 36 বছরের মাঝামাঝি গড়নের এক ফিট অ্যাডভোকেট। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, পাতলা রিমলেস চশমা আর ঠান্ডা অথচ দীর্ণ চোখ। পরনে গাঢ় নীল ব্লেজার, ধূসর শার্ট, কালো স্ক্যান ও চকচকে ব্রাউন অক্সফোর্ড জুতা। চুলে হালকা পাক, ভদ্রভাবে। সেদিন ওই ঘটনার পরে আরিশ সঞ্জয় চক্রবর্তীর সাথে কথা বলে রেখেছিল। উনি সবকিছু আগে থেকে গুছিয়ে রেখেছিলেন। তাই পুলিশ আসার খবর শুনতেই আরিশ অ্যাডভোকেটকে সঞ্জয় চক্রবর্তীর কল করে জানিয়ে দিয়েছিলেন। সঞ্জয় চক্রবর্তীর চশমার ফ্রেমটা একটু ঠেলে নাকের ওপর সেট করলো। তার মুখে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, কারণ এমন পরিস্থিতিও তার কাছে প্রতিদিনের চা সন্ধ্যার মতো সোজা। এরকম হাজারো কেস সামলানো ওনার পেশা। অফিসার বিলাল, আপনি বলছেন অ্যাটেন্ড টু মার্ডার, গুলিতে আকাশ আহত হয়েছেন, এটা সত্যি। কিন্তু এটাও সত্যি ঘটনা পরিকল্পিত ছিল না। এটা ছিল হঠাৎ রাগের মাথায় ঘটে যাওয়া এক অনিচ্ছাকৃত ঘটনা। তিনি হাত বাড়িয়ে আকাশের মেডিকেল রিপোর্ট দিলেন, যেখানে উল্লেখ ছিল একটা অ্যাটেন্ড টু মার্ডারের জন্য যে প্রমাণ দরকার, যেমন হত্যার উদ্দেশ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রাণনাশের স্পষ্ট চেষ্টা, সেগুলি কিছুই নেই। অফিসার বিল্লাল চোখ শুরু করলেন, তবুও একটা তো গুলি চালানো ঘটনা। সঞ্জয় এবার মৃদু হেসে বললেন, ঠিক, এবং গুলি চালানো অবশ্যই অপরাধ, কিন্তু সেটা হয়তো রিস্কেল কাউন্ট উইথ দ্য ডেডলি হান্ট এর আওতায় পড়ে, যা জামিনযোগ্য। তাছাড়া, তিনি নিচু গলায় বললেন, আকাশ তার জবাববন্দি উল্লেখ করেছে আরিশ তার স্ত্রীকে নিজের অনুমতি ছাড়া বাসায় নিয়ে যাওয়ার উত্তেজিত হয়ে পড়ে। এটা ব্যক্তিগত পারিবারিক সংঘাতের ফল, এবং আমরা এর শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য প্রস্তুত। এতক্ষণ চুপ থাকা বিলাল এবার দীর্ঘশ্বাস ফেলে বলেন, এই মুহূর্তে আপনাকে গ্রেপ্তার করছি না, তবে তদন্ত চলবে এবং আপনাদের পূর্ণ সহযোগিতা কাম্য। মিস্টার খান, আপনি যদি আবার কোনো অবিবেচনাপ্রসূত কাজ করেন, তখন আইনের আশ্রয় নেব বলে রাখছি। অবশ্যই। তবে জনাব তৌসিফ, আই অ্যাম সরি, আমার গুলি করা উচিত হয়নি। এটা অন্যায় হয়েছে। সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন। আমি আকাশকে দেখতে যাব।
অবশ্যই। জনাব তৌসিফ চোখ সরিয়ে নিলেন আয়েশের দিক থেকে। তার অবিভক্ত জটিল রাগ, কষ্ট, ক্ষোভ। কোনো কথা জবাব না দিয়েই হনহনিয়ে বেরিয়ে গেলেন তিনি। ওনার পেছন পেছন প্রশাসনের লোকজনও চলে গিয়েছেন। আরিশের স্মান মুখে সঞ্জয়ের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, ধন্যবাদ সঞ্জয় দা। সঞ্জয় বলেন, এখন নিজের রাগকে ঠিকমতো নিয়ন্ত্রণ করো আরিশ। আইন সবসময় সত্যের পক্ষে থাকে, কিন্তু মানুষের ভেতরের অন্ধকারের পক্ষে নয়। তোমার এই রাগ একদিন কাল হয়ে দাঁড়াবে। এমনিতেই আজকের ঘটনার জন্য অফিসের বদনাম হবে। আরিশ মাথা নিচু করে রইল। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আরিশের জন্য এটাই সবচেয়ে কঠিন কাজ। সঞ্জয়ের সাথে আরিশের সম্পর্ক বেশ ভালো। খান ইন্ডাস্ট্রির যাবতীয় আইনি বিষয়গুলো উনি দেখেন।